গল্প কুঠুরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আরেকটি নতুন গল্প। আজকের আমরা শুনব হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। গল্পের নাম বাইজির মেয়ে। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। আনোয়ারি বাই। ঘরে ঢুকতেই মনোহর প্রসাদ উঠে দাঁড়ালো, হাত কপালে ঠেকিয়ে অভিবাদন করল। তারপর নিজের মেহেদি পাতার রঙে ছোপানো দাড়িতে হাত বোলাতে লাগলো। আনোয়ারি বাই কার্পেটের ওপর জাঁকিয়ে বসলেন, মনোহর প্রসাদের মুখোমুখি। আজকাল আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, কোমর টনটন করে। বাতের মরশুম শুরু হয়েছে। ভরা মরশুমে আর উঠে হেঁটে বেড়াতে দেবে না। মাঝে মাঝে আনোয়ারা বাইয়ের খুব আশ্চর্য লাগে। মনেই হয় না 12 বছর আগে হাঁটু মুড়ে বসে ঘন্টার পর ঘন্টা গান গেয়েছেন। রাত ভোর হয়ে গেছে ঠুংরি আর গজলে। এখন একটা কি দুটো গান গাইতে গেলেই হাঁপ ধরে যায়। আনোয়ারি বাই জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ভাই সাহেব, এত ভোর ভোর যে? এত ভোরে ঘুম ভাঙানোতে মেজাজ খুশি নয় মোটেই। মনোহর প্রসাদ দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, একটা খুব জরুরি খবর ছিল। অতীতে ঠিক এমনভাবেই মনোহর প্রসাদ খবর আনত। চিপচিপে ফর্সা চেহারা, হাতের ছোঁয়ায় তপলা যেন কথা বলতো। মুদ্র নিয়ে বাইরে যাবার সময় আনোয়ারি বাই সব সময় মনোহর প্রসাদকে সঙ্গে নিতেন। কোনো ঝামেলা নেই, কোনো বদ অভ্যেস নেই। ঘাড় হেঁট করে নিজের কাজ করে যেত। আনোয়ারি বাইয়ের শুধু তবলচি ছিল না মনোহর প্রসাদ, এদার ওদার থেকে খবর টুকরো সে সংগ্রহ করত। যেমন আজ রায়বেরেলির খান সাহেব এসেছেন, এখানে থাকবেন হপ্তাখানেক। খান সাহেব ঠুংরির বড় ভক্ত। দেখি একবার যোগাযোগ করে। কাল পরশু আপনার কোনো বায়না নেই তো? মনোহর প্রসাদ জিজ্ঞাসু দৃষ্টি মেলে চাইত আনোয়ারি বাইয়ের দিকে। আনোয়ারি বাই বলতেন, না, বায়না আর কোথায়? আর বায়না থাকলে তো তুমি জানতে পারবে। তা ঠিক, মনোহর প্রসাদও ঘাড় নেড়েছে। এমনি নানা খবর। আবার কোনো সময় মনোহর প্রসাদ খবর আনতেন, আজ রাতে মির্জা হোসেন আসবেন গান শুনতে। সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ সংবাদ আনল, আজ রাতে? সর্বনাশ! বিস্ময়ে আনোয়ারি বাই চোখ কপালে মাঝ বরাবর তুলেছেন। আজ যে ডাক্তার জনার্দন শুকুল আসবেন, 3 দিন আগে তিনি খবর পাঠিয়েছেন। ও ঠিক আছে, নিষ্প্রিয় গলায় উত্তর দিয়েছিল মনোহর প্রসাদ। আমি তাকে বারণ করে এসেছি, বলেছি আপনার তবিয়ত খারাপ, দিন 7 পর আসর বসবে। আনোয়ারি বাই আমতা আমতা করে বলেছিলেন, কিন্তু কাজটা কি ঠিক হলো ভাই সাহেব? মনোহর প্রসাদ বলেছিলেন, মির্জা হোসেন কাল সকালে হায়দ্রাবাদ ফিরে যাচ্ছেন। বছরখানেকের আগে আর এমুখো হবেন না। আর শকুল সাহেব তো আমাদের ঘরের লোক। আনোয়ারি বাই রাজি। কোনো দিন সে মনোহর প্রসাদের কথার ওপর কথা বলেননি। এটুকু তিনি জানতেন, মনোহর প্রসাদ যা করবে আনোয়ারি বাইয়ের ভালোর জন্যেই। নিজের দিকে চাইবে না, গায়েও মাখবে না দুঃখ কষ্ট। শুকুল সাহেবের চেয়ে মির্জা হোসেন পয়সা বেশি ঢালবে বলে নয়। হোসেন সাহেব গানের অনেক বেশি সমাজদার, ঠিক জায়গায় তারিফ করতে জানেন, বুঝতে পারেন গলার সূক্ষ্ম কাজের কেরামতি। শুকুল সাহেবের এসবের বালাই নেই। গান শুরু হতেই তাকিয়া ঠেস দিয়ে শুয়ে পড়েন। গান শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঘাড় নেড়ে বলেন, ক্যা বাত, ক্যা বাত! বড় মিঠে গলা তোমার বাইজি, ভারী মিঠে। তবে আজ নিশ্চয়ই এসব কথা বলতে মনোহর প্রসাদ আসেনি। গান ছেড়ে দিয়েছেন আনোয়ারি বাই। মনোহর প্রসাদও আর তবলা ছোঁয় না। গান বাজনার সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের সম্পর্ক এখনো ঘোচেনি। সময় পেলেই মনোহর প্রসাদ ঘুরে যায় একবার। পা মুড়ে বসে ফেলে আসা সুখ দুঃখের গল্প চলে। জামানা বিলকুল বদলে গেছে, সে সম্বন্ধে আক্ষেপ। আনোয়ারি বাই বিস্মিত হলেন, হেসে বললেন,
আর জরুরি খবরে দরকার কি ভাই সাহেব, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এবার যা কিছু জরুরি খবর আসবে একবার ওপার থেকে। মনোহর প্রসাদ একথার কোনো উত্তর দিল না। মাথা নিচু করে কার্পেটের একটা ফুল খুঁড়তে খুঁড়তে আস্তে আস্তে বলল, মতি এসেছে শহরে। মনোহর প্রসাদের কথার টুকরো কানে যেতেই আনোয়ারি বাই টান হয়ে বসলেন। একটা হাত রাখলেন কানের পাশে। মনোহর প্রসাদের দিকে ঝুঁকে পড়ে বললেন, কে এসেছে, কে এসেছে শহরে? মনোহর প্রসাদ মাথা তুলল, গলাও চড়ালো একটু। সে বলল, মতি, মতি এসেছে শহরে। খবরের কাগজে বেরিয়েছে মেজর বার্মা লখনৌতে বদলি হয়েছেন। বুঝতে বেশ একটু অসুবিধা হলো আনোয়ারি বাইয়ের। অস্পষ্ট কতকগুলো হিজিবিজি রেখা, অর্থহীন, সামঞ্জস্যহীন। বিড়বিড় করে উচ্চারণ করলেন কিছুক্ষণ, মতি, মতিবাই, মতিবাই এসেছে শহরে। 2-1 দিনের কথা নয়, 1.5 যুগেরও বেশি। তখন কত বা বয়স মতির? বড় জোর 5 কি 6। দুপাশে বেনি দোলানো, সালোয়ার পাজামা পরা ফুটফুটে মেয়ে। ছুটে ছুটে বেড়াতো এ বাড়ি থেকে ও বাড়ি। দুনিয়ার লোকের সঙ্গে তার দোস্তি। চেয়েছে আনোয়ারি বাইয়ের আশ আর মিটত না। কোনোদিন যে মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল আনোয়ারি বাই, পাতানো নয়, সত্যিকারের স্বামী স্ত্রী। পরের যুগের গজল ঠুংরি খেয়ালের সুরে বাঁধা জীবন নয়, পা ফেলা নয় তবলার তালে তালে। মধ্যবিত্ত জীবনে সুখে দুঃখে ভরা জীবন, সামাজিকতার গভীর থেকে সাবধানে পা ফেলে চলা জীবন। মতি আনোয়ারি বাইয়ের সেই ফেলে আসা জীবনেরই চিহ্ন। শুধু মাঝে মাঝে চমকে উঠতেন আনোয়ারি বাই, আগুন জ্বলে উঠত মাথায়। যখন 2-1 গানের ওস্তাদ, আশেপাশে 2-1 রসিক আদমি মতিকে আদর করতে করতে বলতো, আর কেন আনোয়ারি, এবার মেয়েকে গান বাজনা শেখাতে আরম্ভ করো। এখন থেকে শুরু করলে তো বয়সকালে মার মতো মিঠে গলা পাবে। নাম রাখবে লখনৌর। মুখে আনোয়ারি বাই কিছু বলেননি, কিন্তু মনে মনে শিউরে উঠেছেন। মানুষজন সব সরে যেতে, বাড়ি খালি হয়ে যেতে মতিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছেন। মতির মুখে গালে চুমু খেতে খেতে বলেছেন, না মা, তোকে আমি কিছুতেই এ পথে নামতে দেব না, কিছুতেই না। মনের ইচ্ছেটা গোপনে ডেকে বলেছিলেন মনোহর প্রসাদকে, মতিকে আমি সরিয়ে দিতে চাই এখান থেকে। নাচ গান হই হল্লা এসব যেন ওর জীবনে কোনো দিনও না আসে। মনোহর প্রসাদ আশ্চর্য হয়ে গিয়েছিল। এ আবার কি কথা? আনোয়ারি বাইয়ের মেয়ে গান বাজনা শিখবে না তো বেনারসে গিয়ে মালা জপবে বসে বসে? তীর্থধর্ম শুরু করবে উঠতি বয়সে? আনোয়ারি বাই বলেছিল, তীর্থধর্ম করবে কেন এ বয়সে? সংসার করবে, মনের মানুষকে সঙ্গে নিয়ে ঘর পাতবে। নিজের ফেলে আসা সাজানো সংসারের কথা ভেবেই আনোয়ারি বাই উদ্গত নিঃশ্বাস চাপলেন। ঘর সংসার করবে যে মেয়ে, তা বেশ, কিন্তু জেনে শুনে চকের আনোয়ারি বাইয়ের মেয়েকে কে এগিয়ে আসবে বিয়ে করতে? ওড়না ফেলে কে মাথায় ঘোমটা দেয়াবে? 2-1 কাঁচা বয়সের কচি ডানা মেলে সবে উড়তে শেখা ছোকরা হয়তো রাজি হতেও পারে, কিন্তু বিয়ের বরং দিয়ে নিয়ে গিয়ে ফুর্তি করবে কদিন, তারপর শখ মিটলে কিংবা বাপের দেয়া মাসোহারা বন্ধ হয়ে গেলে পালিয়ে যাবে মতিকে ফেলে। তখন কাজটা যে সোজা না তা আনোয়ারি বাই ভালোই জানেন, আর জানেন বলেই মনোহর প্রসাদকে ডেকেছেন সলা পরামর্শ করতে। একটা উপায় আছে। আনোয়ারি বাই এগিয়ে এসে একটা হাত রাখলেন মনোহর প্রসাদের হাতের ওপর। মনোহর প্রসাদ নড়ে চড়ে সোজা হয়ে বসে জিজ্ঞাসা করলেন, কি উপায়? বার কয়েক ঢোক গিললেন আনোয়ারি বাই। কপালে জমে ওঠা ঘামের বিন্দু সুরভিত রুমাল দিয়ে মুছে নিলেন। তারপর বললেন, এমন করা যায় না ভাই সাহেব। আনোয়ারি বাইয়ের মেয়েই নয় মতি, ছেলেবেলায় মা বাপ হারা কোনো অনাথ, 3 কুলে দেখবার কেউ নেই, কোনো ভদ্রলোক যার ছেলে পিলের স্বাদ, অথচ ভগবান কিছু পাঠাননি এখনো। তেমন যদি কেউ মতিকে নিতে পারে,
নিজের মেয়ের মতো মানুষ করতে পারে না? মনোহর প্রসাদ আঁতকে উঠে বলেছিলেন, সর্বনাশ, বিলিয়ে দেবেন মেয়েকে? কিন্তু মেয়েকে ছেড়ে এখন তিনি থাকবেন কি করে? আনোয়ারি বাই বলেছিলেন, তিনি বাঁচতে চান না, মেয়েটাকে বাঁচাতে চায়। মনোহর প্রসাদ অনেক বোঝাতে চেষ্টা করল, ব্যাপারটা আনোয়ারি বাই ভালো করে ভেবে দেখুন। হঠাৎ একটা উচ্ছ্বাসের ঘোরে এমন কাজ করলে আফসোসের আর অন্ত থাকবে না। শেষ জীবনে যখন পঙ্গুত্বের অভিশাপ নামবে, দেহ যখন জরাগ্রস্ত হবে, হাজার চেষ্টাতেও গলার মিঠে সুর ফুটবে না। তখন এই মেয়েকে আশ্রয় করেই তো বাঁচতে হবে, এরই রোজগারে দিন কাটাতে হবে। আর কি অবলম্বন থাকবে? অবলম্বন? আনোয়ারি বাই হেসেছিলেন, করুণ হাসি। মনোহর প্রসাদের দিকে চেয়ে বলেছিলেন, শেষ জীবনে মেয়ের চেয়ে আরও বড় কিছু অবলম্বনের খোঁজ করব ভাই সাহেব। সারা জীবনটা তো ছিনিমিনি খেললাম নিজেকে নিয়ে, তখন মালিকের কথা ভাবব, তারই হাতে ছেড়ে দেব নিজেকে। এরপর আর কথা চলে না। তবু মনোহর প্রসাদ একবার শেষ চেষ্টা করল। তিনি বললেন, কিন্তু মতি কি থাকতে পারবে আপনাকে ছেড়ে? আনোয়ারি ভাই আবার হাসলেন। তিনি বললেন, মানুষের পরমায়ের কথা কেউ বলতে পারে কি? হঠাৎই যদি মারাই যায় আমি, তাহলে তো আমাকে ছেড়েই থাকতে হবে মতিকে। হাজার কাঁদলেও আমাকে আর ফিরে পাবে না। না ভাই সাহেব, আনোয়ারি ভাই গলার সুর নরম করলেন, ভেজা ভেজা স্বর, একটা বন্দোবস্ত করতেই হবে আপনাকে। মতিকে আমি এ নরকে বাড়তে দেব না। ওকে অন্য কোথাও সরিয়ে দিতেই হবে, তুলে দিতে হবে কোনো ভদ্র মানুষের হাতে। মনোহর প্রসাদ ঘাড় নেড়েছিল বটে, কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। আনোয়ারি বাই কিন্তু কথাটা ভোলেননি। গান বাজনা শেষে ক্লান্ত দুটি চোখ তুলে সেই 1 মিনতে জানিয়েছিলেন মনোহর প্রসাদকে, আর দেরি নয় ভাই সাহেব, মেয়ে বড় হচ্ছে, বুঝতে শিখছে। যা কিছু করতে হয় এই বেলা। গাছ একটু বড় হয়ে গেলেই ওকে ওপড়ানো মুশকিল। মাটির গভীরে চলে যায় শিকড়, ডালপালা বিস্তৃত হয় এদিক ওদিক, তখন টানাটানি করতে গেলেই ক্ষতি হয়। লখনৌতে যদি সেরকম কেউ না থাকে, আপনি আশেপাশে ঘুরে দেখুন। ঘোরবার সব খরচ আমিই দেব, কিন্তু আর দেরি নয়। বরাত ভালো মনোহর প্রসাদের। এদিক ওদিক আর ঘুরতে হয়নি, কাছে পিঠেই খোঁজ পাওয়া গেল। সুন্দরবাগে নতুন এক ভদ্রলোক এসেছেন তার স্ত্রীকে নিয়ে। যে বাড়িতে উঠেছেন সেই বাড়িওয়ালা মনোহর প্রসাদের দোস্ত। কথায় কথায় ব্যাপারটা তার কাছ থেকেই জানা গেল। ভদ্রলোক সরকারের বড় চাকুরে, সারা ভারতবর্ষে চাকরির অন্ন ছড়ানো। ঘুরে ঘুরে সেই অন্ন খুঁটে তুলতে হয়। বছর 3 পর বদলি হন এক জায়গা থেকে আর এক জায়গায়। পয়সা কড়ি, ইমান ইজ্জত সবই আছে, কেবল সুখ নেই। বছর 4 ফুটফুটে একটা মেয়ে ছিল। আজমগড়ে 2 দিনের জ্বরে মেয়েটি শেষ। চিকিৎসার সুযোগও পাওয়া গেল না। সেই থেকে ভদ্রলোকের স্ত্রী অনবরত কাঁদেন আর বুক চাপড়ান, অভিশাপ দেন ভগবানকে। ভদ্রলোক এসব কিছুই করেন না। অফিসের সময়টুকু ছাড়া চুপচাপ করে ঘরে বসে থাকেন, দরজা জানালা বন্ধ করে। মনোহর প্রসাদ আসমানের চাঁদ যেন হাতের মুঠোয় পেলেন। তাকলিফ করে আসমানে চড়তে হলো না, চাঁদ নিজেই যেন এসে ধরা দিল। তার সেই দোস্তের মারফত আলাপ হলো সেই ভদ্রলোকের সঙ্গে। প্রথম প্রথম 2-1টা সান্ত্বনার মোলায়েম কথা, মিঠে মিঠে উপদেশ। দুনিয়ার কিছুই স্থায়ী নয় সে সম্বন্ধে দার্শনিক আলোচনা। তারপর আস্তে আস্তে কথাটা পারল, খুব সাবধানে। ভদ্রলোক কিছুক্ষণ চেয়ে রইলেন মনোহর প্রসাদের দিকে, তারপর ধীর গলায় বললেন, কিন্তু যাদের মেয়ে তারা ছাড়বে কেন? মনোহর প্রসাদ বলল, ছাড়বে কেন? বাপ গেছে অনেক দিন, মা যে অবস্থায় আছে, 2 বেলা 2খানা রুটিও দিতে পারছে না মেয়েকে। কোনোদিন দেখব মা আর মেয়ে দুজনেই খতম হয়ে গেছে, নয়তো মা কি আর অত সহজে ছাড়তে চায় মেয়েকে? ভদ্রলোক উঠে ভেতরে গেলেন, বোধহয় পরামর্শ করলেন তার স্ত্রীর সঙ্গে। তারপর বাইরে এসে বললেন, একবার দেখাতে পারেন মেয়েটাকে?
মনোহর প্রসাদ বললেন, বহুত খুব, বলেন তো কালই নিয়ে আসতে পারি। ভদ্রলোক বললেন, বেশ, তাই একবার নিয়ে আসবেন। সোজা মনোহর প্রসাদ আনোয়ারি বাইয়ের সঙ্গে দেখা করল, সব ঘটনা জানালো। পরের দিন সকালে মতিকে নিয়ে যাবে তাও বলল। মনোহর প্রসাদ ভেবেছিল সব ঠিকঠাক হলে আনোয়ারি বাই বোধহয় রাজি হবেন না, প্রাণ ধরে ছাড়তে পারবেন না নিজের মেয়েকে। কিন্তু আনোয়ারি বাই একটু আপত্তি করলেন না, সামান্য বাধাও দিলেন না। কেবল তিনি জিজ্ঞাসা করেছিলেন, লোক বেশ ভালো তো ভাই সাহেব? মতির কোনো কষ্ট হবে না তো? নিজের পেটের মেয়ে হারিয়েছেন, এখন যাকে নেবে তাকে নিজের মেয়ের মতনই দেখবে। তাছাড়া ভদ্রলোক খুব ভালো, খানদানি ঘরের ছেলে, শুনলাম লেখাপড়াও খুব জানে। আনোয়ারি বাই আর কিছুই বললেন না। কিন্তু পরের দিন মনোহর প্রসাদ মতিকে আনতে গিয়েই অবাক। দামি সালোয়ার, দোপাট্টা, পায়জামায় ঝলমল করছে মেয়ে, গলায় মুক্তোর মালা, কানে পান্নার দুল, পায়ে ভেলভেটের নাকড়া। মনোহর প্রসাদ অবাক হয়ে বলল, সর্বনাশ, এই বুঝি অভাব অনটনে দিন কাটানো মেয়ের পোশাকের বহর? এত সব দামি জামা গয়না পরিয়েছেন কেন? ও তো গরিবের মেয়ে, এ কথাই তো জানানো হয়েছে। তবে এই এতক্ষণ পরে একটু যেন ঝলঝলিয়ে এলো আনোয়ারি বাইয়ের চোখ। তিনি ভিজে ভিজে গলায় বললেন, সব খুলে নেব? মনোহর প্রসাদ ভাবল 2-1 মিনিট, তারপর বলল, সালোয়ার পাজামা না হোক থাক, গয়নাগুলো কিন্তু খুলে নিতে হবে। আনোয়ারি বাই এক এক করে সব খুলে নিলেন। মেয়েকে সারা রাত ধরে তিনি বুঝিয়েছেন, নতুন জায়গায় গিয়ে বেফাস কিছু না বলে ফেলে, কান্নাকাটি না করে। বাইরে যাবেন আনোয়ারি বাই, তীর্থধর্ম করতে, সেখানে ছোট ছেলে মেয়েদের যেতে নেই। ফিরে এসে তিনি মতিকে আবার নিয়ে আসবেন নিজের কাছে। মতি অবাক গলায় জিজ্ঞাসা করেছিল, কার কাছে যাব মা? আনোয়ারি বাই বলেছিলেন, তোমার কাকা কাকির কাছে, দেখবে কত যত্ন করবে, ভালোবাসবে, খেলনা কিনে দেবে। মতি আর কথা বলেনি। এখানে মায়ের সঙ্গে তার সম্পর্ক কম। মাঝে মাঝে আনোয়ারি বাই যান শহরে মুজরো নিয়ে, খুব দূরে কোথাও নয়, ধারে কাছেই, কানপুর, বেরেলি, ফয়জাবাদ। সেই সময় মতি থাকে বুড়ি ঝির কাছে। এখানে থাকলেও আনোয়ারি বাই ধারে কাছে ঘেঁচতে দেন না মেয়েকে। গান বাজনার আসরে এসে আর তার কাজ নেই। সারেঙ্গির সুর আর তবলার বলে শুধু সুর নয়, বিষও আছে, একবার নেশা ধরলে আর রক্ষে নেই। মতিকে নিয়ে যাবার সময় আনোয়ারি বাইকে আর দেখা গেল না। এদিক ওদিক চেয়েও মনোহর প্রসাদ তার খোঁজ পেলেন না। ভদ্রলোকের নাম ব্রজবিলাস সাক্সেনা, আদি নিবাস মজফ্ফরপুর, বিলেতে ছিলেন বছর 4। তার স্ত্রী পর্দানসীন নন, কেবল আনকোড়া শোক পেয়ে বাইরে বেরোনো বন্ধ করেছেন। মতিকে দেখে ব্রজবিলাসবাবুর স্ত্রী পর্দা ঠেলে সদরে চলে এলেন। 2 হাতে মতিকে বুকের মধ্যে জাপটে ধরে ভেঙে পড়লেন কান্নায়। ব্রজবিলাসবাবু কাঁদলেন না বটে, কিন্তু তার মুখের ভাব দেখে মনে হলো মেয়ের শোকটা আবার নতুন করে যেন দেখা দিল। মতিকে তারা ছাড়লেন না। কথা হলো মনোহর প্রসাদ বিকেলে এসে মতিকে নিয়ে যাবে, আবার পরের দিন সকালে মতির জামা কাপড় বিছানাপত্র যা আছে সব শুদ্ধ নিয়ে আসবে, সেই সঙ্গে মতিকেও। যাবার মুখে ব্রজবিলাসবাবু মনোহর প্রসাদের কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, একটা কথা ছিল মনোহর। মনোহর প্রসাদ বললেন, বলুন। ব্রজবিলাস বললেন, আমি কিছু টাকা ওর মাকে দিতে চাই, যদি আপনি নিয়ে যান সঙ্গে করে। মনোহর প্রসাদ 2 হাত জোর করলেন, বিনীত গলায় বললেন, মাফ করবেন, টাকা নিতে ওর মা হয়তো স্বেচ্ছায় রাজি হবেন না, তাহলে তো মেয়েকে বিক্রি করারই শামিল হবে। মেয়েকে মানুষ করে তুলুন আপনারা, তাতেই উনি খুব খুশি হবেন। তারপর থেকে মেয়ের সঙ্গে আর আনোয়ারি বাইয়ের দেখা হয়নি বটে, তবে সবই খোঁজখবর পেয়েছেন মনোহর প্রসাদের মারফত। বছর 3 পরেই ব্রজবিলাসবাবু বদলি হলেন মিরাটে, সেখান থেকে দেরাদুন ছুঁয়ে গেলেন আগ্রা।
সব জায়গা থেকে চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন মনোহর প্রসাদের সঙ্গে। চিঠিতে বেশিরভাগই ছিল মতির কথা। মতির মা যে বাইজি ছিলেন তাও মতির কাছ থেকে তারা সংগ্রহ করেছেন, কিন্তু তাতে তাদের কোনোই আপত্তি নেই। পেছন দিকে চাইতে তারা আর রাজি নয়। পুনর্জন্ম হয়েছে মতির। আনোয়ারি বাইয়ের মেয়ে নয় মতি, এখন সে মতি কুমারী সাক্সেনা, ব্রজবিলাস সাক্সেনা সিনিয়র অফিসারের একমাত্র মেয়ে। তারপর বহু বছর কোনো খবর নেই। পুরানো ঠিকানায় চিঠি দিয়েও মনোহর প্রসাদ কোনো উত্তর পায়নি। হঠাৎ একদিন চিঠি এলো মুজফ্ফরপুর থেকে। লিখেছেন মায়াবতী সাক্সেনা, ব্রজবিলাসবাবুর বিধবা স্ত্রী। সামনের মাসে মতির বিয়ে আর্মি অফিসার মোহনচাঁদ বর্মার সঙ্গে। তার স্বামী হঠাৎই মারা গেছেন অফিসের টেবিলেই হার্ট ফেল করে। এই বিয়েতে মনোহর প্রসাদ অনুগ্রহ করে যদি পায়ের ধুলো দেন তো সবাই কৃতার্থ বোধ করবে। মনোহর প্রসাদ বিয়েতে যেতে পারেননি, কিন্তু আনোয়ারি বাইকে পড়িয়ে শুনিয়েছিলেন সেই চিঠি। তখন আনোয়ারি বাইয়ের অবস্থা পড়তির মুখে। রোগে ধরেছে তাকে। লোকের আসা যাওয়া অনেক কম। প্রায় খালি বাড়িই পড়ে থাকে, খালি পড়ে থাকে জলসা ঘর। বাড়ি ভাড়াও কিছু কিছু বাকি পড়েছে। ভাবছেন সরে গিয়েও আরও কোথাও ছোট্ট একটা বাড়ি ভাড়া করবেন, চকের আরও ভেতরের দিকে। সেদিন বাক্স হাতড়ে একটা মুক্তোর মালা বের করেছিলেন আনোয়ারি বাই। ঝুটো নয়, খাঁটি মুক্তো। বোম্বাইয়ের আমির মকবুল আলীর উপহার। খুব বড় বড় জায়গায় যেতে আসতে আনোয়ারি বাই সেটা গলায় দিতেন। মতির বিয়েতে সেটাই পাঠিয়ে দিলেন। বিয়েতে মনোহর প্রসাদ যাননি, কিন্তু দিন পাঁচেক পরে বিয়ের বিস্তারিত বিবরণ পড়েছিলেন খবরের কাগজের পাতায়। খুব ধুমধাম, 2000-এর ওপর মাননীয় অতিথি, যাত্রীর সব অভ্যাগতদের লিস্ট। সে খবরও মনোহর প্রসাদ আনোয়ারি বাইকে শুনিয়েছিলেন। আজকাল কী যে হয়েছে আনোয়ারি বাইয়ের, বোধহয় বয়স হয়েছে বলেই। একটুতেই জল জমা হয় চোখের কোণে। ঠোঁট দুটো থরথরিয়ে কাঁপে, আর ঠিক বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা। নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। আনোয়ারি বাই বিড়বিড় করে বলেছিলেন, একবার মতিকে দেখতে বড্ড ইচ্ছে করে, দূর থেকে একটু দেখে আসা। মনোহর প্রসাদ এ কথার কোনো উত্তর দেননি। অবশ্য মায়াবতী সাক্সেনাকে চিঠিপত্র লিখে মতির সঙ্গে যোগাযোগ করা যেত, কিন্তু মেয়ে সুখী হয়েছে, ভালো ঘরে ভালো বরে পড়েছে, এই তো যথেষ্ট। চোখে দেখতে যাওয়া মানেই তো মায়া বাড়ানো, আরও কষ্ট পাওয়া। মনোহর প্রসাদ লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে গিয়েছিলেন। তারপর কয়েক বছর আর কোনো খোঁজ খবর নেই। কোনো চিঠিপত্র দেননি মায়াবতী সাক্সেনা। মাঝে মাঝে দেখা হলেই আনোয়ারি বাই বলেছেন, আর কটা দিনই বা বাঁচব, যাবার আগে বড্ড দেখতে ইচ্ছা করে মতিকে। মনোহর প্রসাদ আমল দেননি। বলা যায় না, মেয়ে মানুষের মন। এমনিতে আনোয়ারি বাই খুব শক্ত, বাইরে কাঠিন্যের দুর্ভেদ্য আবরণ, কিন্তু চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পেলে সে নির্মক হয়তো খসে পড়বে। কেঁদে ফেলবেন আনোয়ারি বাই, অথবা একটা গোলমালের সৃষ্টি হবে। আর্মি অফিসার মোহনচাঁদ বিরক্ত হবেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া বিচিত্র নয়। হঠাৎ একদিন সকালে খবরের কাগজটা উল্টাতে উল্টাতে মনোহর প্রসাদের চোখে পড়ে গেল। বারবার পড়ল খবরটা। কাগজটা চোখের সামনে বরাবর নিয়ে তারপরই খবরটা নিয়ে গেল আনোয়ারি বাইয়ের কাছে। মেজর মোহনচাঁদ বর্মা জলন্ধর থেকে বদলি হয়েছেন লখনৌ। সামনের সোমবার থেকেই নতুন জায়গায় কার্যভার গ্রহণ করবেন। আনোয়ারি বাই নিজে এগিয়ে এসে একেবারে মনোহর প্রসাদের দুটো হাত জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি মতিকে একবার দেখব, চুপচাপ দেখেই চলে আসব। ওর বাড়ির রাস্তায় বসে থাকব, ও বাইরে বের হওয়ার সময় একবার শুধু চোখের দেখা দেখব। ভাই সাহেব, এইটুকু উপকার করতেই হবে। আমি বুঝতে পারছি আর আমি বেশি দিন নেই। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আনোয়ারি বাই ঝরঝর করে কেঁদে ফেললেন। আচ্ছা দেখি বলে মনোহর প্রসাদ হাত ছাড়িয়ে বাইরে চলে এলো। বাইরে চলে এলো বটে,
কিন্তু কথাটা ভুলল না। বিকেলের দিকে টাঙ্গায় চড়ে হাজির হলো বাদশাহ বাগে। বেশি ঘুরতে হলো না। রাস্তার ওপরেই খাসা ঝকঝকে দুতলা, বগনভিলায় সাজানো গেট, নিচু পাঁচিল আইভি জড়ানো। রাস্তা থেকে পুরো লন নজরে আসে। বাহারে গাছে ছিটে দেয়া মখমল নরম লন। এগিয়ে গিয়ে তকমাটা দারোয়ানের সঙ্গে মনোহর প্রসাদ আলাপ জমিয়ে ফেলল। মেহমান আদমি ঘুরে ঘুরে দেখছে সারা শহর। চমৎকার বাড়ি, যেমন বাড়ি তেমনি বাগান। মনোহর প্রসাদ দারোয়ানকে জিজ্ঞাসা করেছিল, এই বাড়িটির ভাগ্যবান মালিকটিকে? দারোয়ান বলেছিল, মালিক আদবানি সাহেব। দারোয়ানের ভাগ্যে এমন শ্রোতাও সচরাচর জোটে না। টুলে বসে আয়েশ করে আস্তে আস্তে বলতে শুরু করল। বাড়িটি বর্তমানে ভাড়া নিয়েছেন মেজর বার্মা। নতুন এসেছেন এখানে। সামনের রবিবার খানাপিনা আছে। শহরের জাঁতরেল লোকেদের আমন্ত্রণ। এখানকার সমাজে পরিচিত হতে চান মেজর বার্মা। বটে। মনোহর প্রসাদ কম্পিত বিস্ময়ে চোখ কপালে তুলল। তিনি জিজ্ঞাসা করলেন দারোয়ানকে, খানাপিনা হবে কোথায়? কালট্রন হোটেলে? দারোয়ান বলল, হোটেলে কেন? সাহেব এই লনে বন্দোবস্ত করতে বলেছেন। বাড়ির এই লনটাই তো ভালো। মনোহর প্রসাদ বলেছিল, তা তো নিশ্চয়ই। তারপর একটু থেমে বলল, বিবিজি নেই বাড়িতে? না সাহেব একা? দারোয়ান বলেছিল, হ্যাঁ বিবিজি আছেন বইকি। জিনিস কিনতে হজরতগঞ্জ গেছেন। বিবিজিই তো সব। তিনিই ঘোরান, সাহেব ঘোরেন। দারোয়ানের গলায় পরিহাস তরল। মনোহর প্রসাদ আর বেশি কথা বাড়ালো না। ধন্যবাদ জানিয়ে টাঙ্গা এসে উঠল। ওই কথাই ঠিক হলো। সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ টাঙ্গা নিয়ে আসবে। আনোয়ারি বাই সঙ্গে যাবেন। নিচু পাঁচিল, রাস্তা থেকে দেখার কোনোই অসুবিধা নেই। আর তেমন হলে বেড়ার কাজ ঘেঁষে দাঁড়ালেই চলবে। দারোয়ানের সঙ্গে তো আলাপ হয়েছে। ভিতরে নাই বা ঢুকতে দিতে পারে, তবে বেড়ার বাইরে দাঁড়ালে আপত্তি করবে না। খানাপিনার ব্যাপার যখন, লনে আলোর বন্দোবস্ত নিশ্চয় থাকবে। আনোয়ারি বাইয়ের দেখতে কোনো অসুবিধা হবে না। ঠিক চিনতে পারবেন নিজের আত্মজাকে। চোখ ভরেই শুধু নয়, মন ভরেও তিনি দেখতে পাবেন। টাঙ্গায় উঠেই আনোয়ারি বাই অস্বস্তি বোধ করলেন। বুকের বাঁ দিকে তীব্র ব্যথা। টনটন করে উঠল চোখের দুটো পাতা। মনোহর প্রসাদ আনোয়ারি বাইয়ের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলেন, কি হলো, কষ্ট হচ্ছে? আনোয়ারি বাই ঘাড় নাড়লেন। না, আজকে তার আর কোনো কষ্ট হচ্ছে না। কেবল বুকের ভিতরে অসহ্য দাপাদাপি। এত বছর পরে মেয়েকে দেখতে পাবেন, যে মেয়েকে তিনি দুহাত দিয়ে সরিয়ে দিয়েছেন এই পঙ্কিল পরিবেশ থেকে, বাইজের ঘৃণ্য জীবন থেকে উন্নীত করেছেন গৃহস্থ বধূর পর্যায়ে। তাই বুঝে হৃদয়ে অধৈর্য হয়ে পড়ছে, অপেক্ষা করতে আর মন সরছে না। টাঙ্গা যখন গিয়ে পৌঁছালো তখন অতিথি অভ্যাগতরা সবাই এসে গিয়েছে। জোর বাতির নিচে ঝলমলে রঙিন পোশাকের সার। এত দূর থেকেও প্রসাদনের উগ্র গন্ধ পাওয়া গেল, মদির সুবাস। কিছু কিছু লোককে মনোহর প্রসাদ চিনতে পারল। শহরের সব সম্ভ্রান্ত পরিবার। সেরা ব্যবসায়ী মিস্টার মোদির পাশাপাশি ব্যাংকের জেনারেল ম্যানেজার হেনরি উড। তাদের সঙ্গে রয়েছেন আত্মীয়া আর বান্ধবীর দল। কলরবে জায়গাটা সরগরম। মাঝখানে মেজর বার্মাকে দেখা গেল। ঘুরে ঘুরে তদারক করছেন, মাঝে মাঝে চোখ ফেরাচ্ছেন বাড়ির দিকে, তার স্ত্রীর আসার প্রত্যাশায়। দারোয়ানি বলল, মেম সাহেব এখনো নামেননি। আনোয়ারি বাই এক দৃষ্টে চেয়ে রইলেন গাড়ি বারান্দার দিকে। ওইখান দিয়েই তো মতি আসবে। আনোয়ারি বাইয়ের আত্মজা, তারই রক্তমাংসে গড়ে তোলা এক স্বতন্ত্র সত্তা। হঠাৎ আলোড়ন উঠল অতিথিদের মধ্যে। সবাই দাঁড়িয়ে উঠলেন। মেজর বার্মা এগিয়ে এলেন দু এক পা। পাতলা ফিনফিনে ব্লাউজ,
কটেই উদ্ঘটনী, হালকা সবুজ রঙের আরও পাতলা শাড়ি। তার অন্তর্বাস দিনের আলোর মতন স্পষ্ট। আঁকা ভ্রু, ঠোঁটে কৃত্রিম লালিমা, দুগালে রোজের রঙতিম আমেজ, সুরমা টানা দুটি চোখকে আয়ত্ত করা দুর্লভ প্রচেষ্টা, চূড়া বাঁধা কটা চুলের রাশ। চেয়ে চেয়ে দেখলেন আনোয়ারি বাই। সেদিনের সেই মেয়েটির সামান্যতম পরিচয় নেই মিসেস বার্মার মধ্যে। শান্ত সুন্দর মেয়েটা কি মন্ত্রে রূপান্তরিত হলো আজকের এই উৎকট বিলাসিনীতে। যে পোশাক পরে আনোয়ারি বাই নেবৃত্তে বিশেষ কোনো অতিথির সামনে আসতেও লজ্জা পেতেন, কি করে মতি হাজার অতিথির মাঝখানে এসে দাঁড়ালো সেই পোশাকে। মিসেস বার্মাকে নিয়ে যেন লোফালুপি শুরু হলো। অপূর্ব ভঙ্গিতে মতি এক টেবিল থেকে অন্য টেবিলে সরে সরে যেতে লাগলো। কোথাও কোনো পুরুষের চটুল উক্তিতে নিচু হয়ে তার গায়ে আলতো করে করাঘাত করে বলল, নটি বয়। আবার কোথাও কোনো পুরুষের ব্যাটন হোল থেকে গোলাপ তুলে নিয়ে নিজের করবিতে গাঁথল। কারো টেবিলে বসে হেসে গড়িয়ে পড়ল অতিথির গায়ের ওপর। লিপস্টিক রঙতিম ঠোঁট দুটো ফাঁক করে মোহিনী হাসি উপহার দিয়ে আবার সরে গেল অন্য টেবিলে। মনোহর প্রসাদের টনক নড়ল আচমকা মণিবন্ধে টান পড়তে। হাত দিয়ে মুখ ঢেকে আনোয়ারি বাই কান্নায় ভেঙে পড়েছেন। থরথর করে কাঁপছে তার মোটা শরীরটা। টাঙ্গা অপেক্ষা করছিল, আর দেরি করল না মনোহর প্রসাদ। সাবধানে আনোয়ারি বাইকে নিয়ে গাড়িতে উঠল। কি ভাগ্যিস জোর ব্যান্ড শুরু হয়েছে লনে। আনোয়ারি বাইয়ের উচ্ছ্বাসিত কান্নার আওয়াজ কারো কানে যায়নি। মনোহর প্রসাদ জিজ্ঞাসা করল আনোয়ারি বাইকে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে নাকি? মনোহর প্রসাদ উদ্বিগ্ন হয়ে ভাবলেন, এতদিন পর নিজের মেয়েকে চোখের সামনে দেখলে কষ্ট হওয়া তো খুবই স্বাভাবিক। এই জন্যই আনতে চাননি আনোয়ারি বাইকে। আনোয়ারি বাই বললেন, না না ভাই সাহেব, আমার শরীর খুব ভালো আছে। কিন্তু কি হলো? বাইজির মেয়ে বাইজি হয়ে রইল। ছেলেবেলা থেকে কাজ ছাড়া করেও রক্তের দোষ ছাড়াতে পারলাম কোথায়? পোশাক আশাক, রং ঢং, চাল চলন, এসবে চকের রাস্তায় দাঁড়ানো বাইজিদেরও হার মানালো। এ কি হলো ভাই সাহেব? এ আমার কি হলো? দুহাতে মুখ ঢেকে আনোয়ারি ভাই আবার কান্নায় ভেঙে পড়লেন। আমাদের আজকের গল্প বাইজির মেয়ে এখানেই সমাপ্ত হলো। নমস্কার।